আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ফুটবল টকে সকলকে আমন্ত্রণ। ইউরোর ফাইনাল এবং সেটা বিটুইন স্পেন এবং ইংল্যান্ড। একটা নিউ শেপের স্পেন টিমকে আমরা দেখতে পাচ্ছি, ইংল্যান্ডের এগেনস্টে তারা কম্পিট করবে। আমার সঙ্গে নাসিফ ইসলাম যুক্ত রয়েছেন, বাংলাদেশের অন্যতম সেরা ফুটবল অ্যানালিস্ট, যিনি প্রফেশনাল লেভেলে বেশ কয়েকটা দলের সঙ্গে কাজ করেছেন। সাইফ স্পোর্টিং দিয়ে শুরু নাসিফ ভাই, আফটার দ্যাট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে কাজ করেছেন। এবং ইটস গুড টু সি যে বাংলাদেশে ফুটবল অ্যানালাইসিসের এই ধারাটাও শুরু হয়েছে একদম প্রফেশনাল সেক্টরে। নাসিফ ভাই, ইংল্যান্ড 66-এর পরে, টু বি ভেরি অনেস্ট, বড় শিরোপা ইংল্যান্ডের কাছে নাই। সাম্প্রতিক সময়ে স্পেনে আমরা ওয়ার্ল্ড কাপ জিততে দেখেছি, ইউরো জিততে দেখেছি। এই স্পেন টিমটা একটা নিউ শেপে সত্যিকার অর্থে আগাচ্ছে। সো ফাইনালকে সামনে রেখে কোন কোন পয়েন্টে আপনার কাছে কি মনে হচ্ছে যে কারা এগিয়ে থাকতে পারে? অ্যাকচুয়ালি আপনি যদি খেয়াল করে দেখেন, ইংল্যান্ড বড় শিরোপা না জিতলেও রিসেন্টলি কয়েকটা টুর্নামেন্টে তারা সেমিফাইনাল বা মানে ফাইনাল পর্যন্ত এসেছে। লাস্ট ইউরোতেও তারা আসলে ফাইনাল ছিল এবং সেই ম্যাচটাও তারা আসলে জিততে পারতো, যদিও তারা পারেনি শেষ পর্যন্ত। স্পেনও 2008 থেকে 12 সালে যে সময়টা ছিল তাদের, সেই সময় পরে তারা আসলে আর খুব বেশি গোল্ডেন জেনারেশন। এরপরে তারা হয়তো ডোমিনেট করেছে কিছু কিছু সময়ে, পার্টিকুলার সময়, কিন্তু টুর্নামেন্ট আসলে আর জিততে পারেনি। তো এবারে যদি আমরা ইউরোতে খেয়াল করে দেখি, এবার ইউরোতে শুরু থেকে স্পেন খুব ডোমিনেট করে খেলেছে। একটা ম্যাচও তারা হারেনি, টানা 6টা ম্যাচ তারা জিতেছে। ইংল্যান্ড খুব স্ট্রাগল করে আসছিল, বাট আমার মনে হয় যে স্লোভাকিয়ার সাথে যে 95 মিনিটসে গিয়ে 92 মিনিটসে গিয়ে যে জুড বেলিংহামের যে গোলটা হলো, সেই গোলটা মেবি তাদেরকে তাদের মোমেন্টামটা তাদের দিকে আবার ফিরিয়ে নিয়ে এসেছে। তো ইংল্যান্ড স্পেন ম্যাচে আমরা যদি ট্যাকটিক্যাল ব্যাটেলের কথা চিন্তা করি, যে নির্দিষ্ট কয়েকটা ফেজে আসলে মূল ব্যাটেলগুলো আমরা হয়তো দেখতে পারবো। তার মধ্যে একটা হলো, আমরা দেখেছি যে স্পেন কিন্তু হাই পেসিং করেছে এবার এই টুর্নামেন্ট পুরো সময় জুড়েই। তো ইংল্যান্ড যখন বিল্ড আপ করবে, তখন যদি স্পেন হাই পেসিংয়ে যায়, তখন ইংল্যান্ড সেটাকে কীভাবে ডিল করবে? তারা কি রিস্ক নিবে নাকি রিস্ক নিবে না? তারা কি ফার্স্ট লাইন অফ ডিফেন্সটাকে ওভারলোড, মানে ওটাকে ওভার দিয়ে যেয়ে তারা সেকেন্ড লাইন অফ ডিফেন্সে ওখানে বলটা ফেলবে কিনা? অথবা তারা যদি মনে করেন না, তাদের ফোর্ডেন আছে, বেলিংহাম আছে, তারা নিচে নেমে এসে হেল্প করবে, ইভেন হ্যারি কেনও নিচে নেমে এসে লিঙ্ক আপ প্লেতে হেল্প করে, সেক্ষেত্রে তারা সেই কনফিডেন্সটা যদি তারা পায়, তাহলে হয়তো স্পেনের সেই হাই পেসিংয়ের এগেনস্টে তারা সেটা করার চেষ্টা করবে। এরপর যদি আমরা বিল্ড আপ ফেজ থেকে পরের ফেজে যাই, প্রোগ্রেশন ফেজে যাই, সেখানে দেখা যাচ্ছে যে ইংল্যান্ডের দুজন মিডফিল্ডার আছে, ডিফেন্সিভ মিডফিল্ডার, মাইনু এবং রাইস, আর তার সাথে আবার ফোর্ডেন এবং বেলিংহাম, তারাও নিচে নেমে আসে বা মিডফিল্ডে হেল্প করবে। সো ওদের 4জন প্লেয়ার হতে পারে বিভিন্ন সময়। আর অন্যদিকে স্পেনের মিডফিল্ডে হলো 3জন, রদ্রি আছে, অলমো আছে, আর হলো রুইজ আছে, যেহেতু পেদ্রি এখন নাই, পেদ্রির ইঞ্জুরি। সো এই 4 ভার্সেস 3 সিচুয়েশন হতে পারে ইংল্যান্ডের অ্যাটাকিং ফেজের সময়। সেক্ষেত্রে ইংল্যান্ড একটা বেনিফিট পেতে পারে, নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ পেতে পারে। আবার আমরা যদি উল্টা দিকে আবার চলে আসি, যে স্পেনের পায়ে এখন মনে করেন বল আছে, তাহলে স্পেনের মিডফিল্ডে হলো 3জন প্লেয়ার, ইংল্যান্ডের তো 2জন ডিফেন্সিভ মিডফিল্ডার আছে। ফোর্ডেন এবং বেলিংহাম যদি নিচে নেমে আসতে না পারে, তাহলে স্পেনের 3জনের এগেনস্টে ইংল্যান্ডের তখন 2জন থাকছে। সো তখন আবার ইংল্যান্ডের জন্য একটু সমস্যা, স্পেনের জন্য তখন সেটা বেশি কাজে লাগানো যাবে। সেক্ষেত্রে দেখা যাবে ফোর্ডেন, বেলিংহাম তাদেরকে অনেক বেশি নিচে নেমে আসতে হবে, হেল্প করতে হবে ডিফেন্সিভ ফেজের ক্ষেত্রে। আর সবচেয়ে বড় ব্যাটেল যেগুলো হবে আসলে উইঙ্গার, দুই টিমেরই অনেক ভালো ভালো উইঙ্গার রয়েছে। সো আমরা যদি এখন চিন্তা করি যে স্পেনের উইঙ্গারদের কথা যদি চিন্তা করি, স্পেনের অ্যাটাকিং ফেজে রয়েছে। সো এক পাশে লামিন ইয়ামাল, এক পাশে উইলিয়ামস। তো আমরা লামিন ইয়ামাল যে পাশে খেলছে রাইট সাইডে, তো সেই পাশে যেটা হয় যে হয় একটা মিডফিল্ডার, সেটা পেদ্রি ছিল আগে, এখন অলমো আছে, তার আন্ডারল্যাপিং রান করে। সো লামিন ইয়ামাল 1 ভার্সেস 1 ড্রিবলিংয়ে খুবই ভালো, তার সাকসেস রেট, ড্রিবলিংয়ে সাকসেস রেট প্রায় 50%। দ্যাট মিনস আপনি 2বার অ্যাটেম্প করলে, ড্রিবল অ্যাটেম্প করলে আপনি একবার আমাকে হারাই দিবেন, বিট করে বের হয়ে যাবেন। সো এটি রিস্কি অপোনেন্টের জন্য, ডিফেন্সের জন্য। সো লামিন ইয়ামালের সাথে অপোনেন্টের হয়তো লেফট ব্যাক থাকবে, সেটা ট্রিপিয়ার হতে পারে, লুকশো হতে পারে, যেই খেলুক না কেন, তার সাথে আরও একজনকে আসতে হবে, সেটা হতে পারে উইঙ্গার, সেটা হতে পারে বেলিংহাম, ফোর্ডেন, যেই থাকুক না কেন। আর ওই যে বললাম যে আন্ডারল্যাপিং রান করছে একটা মিডফিল্ডার, হয়তো অলমো, তাকে আবার ট্র্যাক করার জন্য আবার আপনার যে মিডফিল্ডার রাইস, তাকে এখানে আসতে হবে। দ্যাট মিনস অপোনেন্টে যদি এখানে 2জন প্লেয়ার থাকে, আপনার অ্যাটলিস্ট 3জন প্লেয়ার আসতে হবে, মিনিমাম 2জন তো আসতেই হবে। সিমিলারলি ওই অন্য পাশে যদি যায় উইলিয়ামসের সাথে আবার হেল্প করে হলো কুকুরিয়া কখনো আন্ডারল্যাপিং রান করে, কখনো ওভারল্যাপিং রান করে। সো উইলিয়ামসের সাথেও আপনি চাইবেন যে 2 ভার্সেস 1 করার জন্য, আপনার 2জন ডিফেন্ডার আনার জন্য, যাতে সে 1 ভার্সেস 1-এ ভিতরেও আসতে পারে, বাইরেও যেতে পারে, একটু ডিফিকাল্ট ডিফেন্ড করাটা। সো সেক্ষেত্রে আপনি যদি 2জন প্লেয়ার নিয়ে আসেন, তাহলে আপনার কুকুরিয়া যখন রান করবে আন্ডারল্যাপিং বা ওভারল্যাপিং, তখন আপনার মিডফিল্ডার এই প্লেয়ারটাকে অথবা উইঙ্গারকে আসতে হবে, বেলিংহাম হতে পারে, সাকা হতে পারে, এবং ডেক্লান রাইস এবং মাইনু, তাদের যে কোনো একজনকে আসতে হবে। তো এটা স্পেনের যখন অ্যাটাকিং ফেজ, তখন ইংল্যান্ডকে এভাবে ডিফেন্ড করতে হবে। আবার আমরা যদি এখন অন্য পাশে চলে যাই, যখন ইংল্যান্ডের উইঙ্গারের কথা বলছিলাম, ইংল্যান্ড উইঙ্গারের আমরা দেখছি যে রাইট সাইডে তাদের 2জন উইঙ্গার, লাইক সাকা এবং ফোর্ডেন, 2জনই খেলতেছে এই একই হাফ স্পেসের ওই এরিয়াগুলোতে। অন্য পাশে কিন্তু তাদের উইঙ্গার আসলে নাই বললেই চলে। তো এই পাশে যেটা হচ্ছে যে সাকা এবং
ফোর্ডেন তারাও আবার ড্রিবলিংয়ে ভালো এবং তারা কিন্তু হাফ স্পেসে এসে ভিতরে কাট ইনসাইড করে ভালো শট করে, গোলও পায় বা ভালো শট করেছে, ফোর্ডেনও ভালো শট করেছে, সাকা গোল পেয়েছে আগের ম্যাচটাতে। তো সেক্ষেত্রে যেটা হবে, স্পেনকেও এক্ষেত্রে ফুল ব্যাক তো আসবেই সাকার সাথে, মনে করেন আরেকজন সেন্টার ব্যাক অথবা মিডফিল্ডারকে আসতে হবে, রদ্রিকে আসতে হতে পারে অথবা রুইসকে আসতে হতে পারে, এই যে যখন ফোর্ডেন এখানে চলে আসবে। সো একই সাথে ওরা যেটা করে, তাহলে এখানে আপনি যখন 2 ভার্সেস 2 হবে, এখানে অ্যাটলিস্ট 2 ভার্সেস 2 করতেই হবে, মানে ওদের যেন বেশি না হয়ে যায়, ইংল্যান্ডের যেন বেশি প্লেয়ার না হয়ে যায়, কারণ ওদের কোয়ালিটিভ সুপিরিয়রিটি রয়েছে, মানে ড্রিবলিংয়ে তারা ভালো। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। তো এখানে আরেকটা জিনিস ইংল্যান্ড করে, লাস্ট যে পয়েন্টটা সেটা হলো যে এই যে ফোর্ডেন ওখানে গিয়েছে, সাকা ওখানে গিয়েছে, সাথে কেন ওখানে চলে যাচ্ছে, মাইনু ওখানে চলে যাচ্ছে, ওয়াকার ওখানে চলে আসছে, দ্যাট মিনস ওরা প্রায় 4-5 এই একই জায়গায় চলে আসছে, যেহেতু ফোর্ডেন এই পাশে খেলছে এবং যেহেতু ওদের অন্য পাশে উইঙ্গার, ট্র্যাডিশনাল উইঙ্গার নাই। সো এই 4-5 ওই জায়গায় যাচ্ছে, তারা ওভারলোড করা ট্রাই করতেছে, আপনার অপোনেন্টের ডিফেন্স লাইনকে এই জায়গায় তারা ড্র্যাগ করে নিয়ে আসতেছে, অ্যাট্রাক্ট করে নিয়ে আসতেছে। যখন অপোনেন্টের ডিফেন্স লাইনে এখানে চলে আসতেছে, তখন আলটিমেটলি ফাঁকা জায়গাটা হচ্ছে অপোজিট উইংয়ে। তো সেখানে যেহেতু উইঙ্গার নাই, কিন্তু ওদের ফুল ব্যাক রয়েছে, ট্রিপিয়ার অথবা লুক শ। তো ওরা এই জায়গাতে যখন অপোনেন্টকে ড্র্যাগ করে নিয়ে আসে, তখন তারা এই বলটা সুইচ করে ফুল ব্যাকের জন্য, যখন যেন সে উপরে যেতে পারে। তো এক্ষেত্রে ট্রিপিয়ার খেললে যেটা হয়, তো রাইট ফুটের তো ও এক টাচে লেফট ফুটে ক্রস করতে সাহস পারে না, বা অ্যাকুরেসিটা অত বেশি থাকে না, এই জন্য ওদের একটা সমস্যা হচ্ছিল। সো ট্রিপিয়ার থাকলে যেটা ওকে করতে হয়, রাইট ফুটে নিয়ে আবার ক্রস করতে হয়, যাতে অপোনেন্টের সময় বেশি পেয়ে যায়। তো লুক শ যখন নামবে, যদি স্টার্টিংয়ে নামে অথবা পরেও নামে, আমরা দেখেছি যে ট্রিপিয়ারই বেশিরভাগ ক্ষেত্রে স্টার্ট করেছে, লুক শ পরে নেমেছে। তো লুক শ নামলে যেটা হয় যে লুক শ লেফট ফুটে যেহেতু, সে ওয়ান টাচেই এটা ক্রস করতে পারে অথবা কাটব্যাক করতে পারে। সো লুক শ নামলে এই জিনিসটা ইংল্যান্ডের জন্য করা সহজ হয় বা অ্যাকুরেসিটা বেশি থাকে। সো এই পাশে ওভারলোড করে দেন তারা সুইচ করলো লুক শর জন্য বা টিপিআর জন্য, সেখান থেকে তারা ওয়ান টাচে ক্রস করলে আমরা দেখেছিলাম, বা ফোর্ডেন একটা গোল করেছিল, বাট সেটা অফসাইড হয়েছিল, বাট ওই জিনিসটা আসলে তারা করতে চায় বারবার। তো আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাগুলোতে মূল যেই ব্যাটেলগুলো হবে বিভিন্ন ম্যাচের বিভিন্ন ফেজে, এই জায়গাগুলোতেই আসলে বেশি হবে, এবং আলটিমেটলি যেহেতু দুই টিমের উইঙ্গাররা অনেক ভালো, সো উইঙ্গাররাই আলটিমেটলি ম্যাচের মানে গতিপথ নির্ধারণ করে দিবে আর কি। সো এক্ষেত্রে ফরমেশনের জন্য আপনার প্রেডিকশনটা কি? এর আগের দিন আমরা দেখলাম যে স্পেন 4-2-3-1 এটা দিয়ে স্টার্ট করেছে, অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে তারা 4-3-3-তেই গেছে। ইংল্যান্ডের ক্ষেত্রে আমরা সেরকমটাই দেখেছি। তো আলটিমেটলি এই পার্টিকুলার ম্যাচে প্রতিপক্ষ বিবেচনা করে দুই টিমের স্টার্টিং ফরমেশনটা কেমন হতে পারে? আপনি যদি দেখেন, স্পেন 4-2-3-1 গিয়েছে যখন অলমো এসেছে, মানে পেদ্রি থাকা অবস্থায় 4-3-3 থেকে, দ্যাট মিনস রদ্রি সেন্টার মিডফিল্ডার, তার পাশে রুইজ এবং পেদ্রি ছিল। যেহেতু অলমো একটু মোর অ্যাটাকিং প্লেয়ার, অলমোর সাথে আসলে স্পেনের জন্য ভালোই হয়েছে বলা যেতে পারে। মানে পেদ্রি থাকলে খারাপ ছিল তা না, কিন্তু অলমোর গোল স্কোরিং অ্যাবিলিটি একটু বেশি, সো অলমো একটু উপরে থাকবে। সো তখন দেখা যাচ্ছে রদ্রি এবং রুইজ একটু পিছনেই থাকছে, যদিও রুইজ উপরে ওঠানামা করবে, বাট অলমো আরও বেশি যেতে পারছে উপরে। এবং এক্ষেত্রে অলমো থাকাতে যেটা সুবিধা হচ্ছে, মোরাতা অনেক নিচে নেমে আসে লিঙ্ক আপ প্লে করার জন্য, আবার ডিফেন্ডিংয়ের ক্ষেত্রেও হেল্প করেছে। তো মোরাতা যখন নেমে আসতেছে, তখন আবার আপনার অলমো স্ট্রাইকিং পজিশন থেকে যেতে পারছে, যেহেতু সে ওঠানামা করে আর কি, রোটেশনের একটা মুভমেন্ট রয়েছে। সো এক্ষেত্রে অলমোর মুভমেন্টটা আসলে, মানে অলমোর ইনক্লুশনটা স্পেনের জন্য ভালোই হয়েছে। অলমো আসলে স্টার্টিং ইলেভেনে থাকার কথা ছিল টুর্নামেন্টের প্রথম থেকে, বাট তার একটা ইঞ্জুরি ছিল, তো সেই জায়গায় তখন পেদ্রি স্টার্ট করেছে। পেদ্রি ইঞ্জুরি হওয়াতে আবার অলমো ব্যাক করেছে। তো অলমোর সাথে আমার কাছে মনে হচ্ছে স্পেনের জন্য ভালোই হয়েছে, খারাপ হয়নি, এবং তাদের সাবস্টিটিউট রয়েছে। সো 4-2-3-1 হবে। এটাকে আপনি 4-2-3-1ও বলতে পারেন, 4-3-3ও বলতে পারেন, কোনো সমস্যা নেই। ওদের রোলটা হলো তিনজন মিডফিল্ডার রোটেশন করে করতে থাকবে। সো ওটাতে কোনো খুব বেশি চেঞ্জ হবে না। ইংল্যান্ডের ক্ষেত্রে তারা প্রথম থেকে 4-2-3-1 খেলেছে, লাস্ট কয়েকটা ম্যাচে তারা দেখাচ্ছে 3-4-2-1, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা সেম 4-2-3-1, মানে 4-2-3-1 এর একটা শেপ। যখন আপনার ট্রিপিয়ার বা লেফট ব্যাক উপরে চলে যাবে, তখন এটাকে আপনি 3-4-2-1 বলতে পারেন। আবার যদি আপনি বলেন যে না, ট্রিপিয়ার পিছনেই আছে, তাহলে 4 ব্যাক বা ট্রিপিয়ার বা লুক সজাই থাকুক, 4 ব্যাক 4-2-3-1 সেম জিনিস। ডিপেন্ড হলো যে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, আপনার অফেন্সিভ ফেজের সময় স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে, কোন প্লেয়ার কোথায় যাবেন। ফোর্ডেন যেমন একটু ফ্রি রোলে খেলছে, সে তো উইংয়ে থাকছে না, 4-2-3-1 এর উইঙ্গার কিন্তু সে না অ্যাকচুয়ালি। সো তাকে যাওয়ার জায়গা দেওয়ার জন্য আসলে 3-4-2-1টা করতে হবে। ট্রিপিয়ারের জন্য ওদের একটু সমস্যা হয়েছে, যেহেতু সেই রাইট ফুটের। লুক শ থাকলে আসলে তারা 3-4-2-1-ই একদম প্রথম থেকে খেলতে পারতো, বাট আমার ধারণা আজকের ম্যাচেও তারা 3-4-2-1-ই থাকবে। হয়তো ট্রিপিয়ারই স্টার্ট করবে। সাউথগেট এবছর খুব একটা চেঞ্জ করেনি, 2021 সালে অনেক চেঞ্জ করতেন, মানে ম্যাচ বাই ম্যাচ তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করতেন। এবছর খুব একটা চেঞ্জ করেনি, হয়তো বা তার কনফিডেন্সটা হচ্ছে না এই প্লেয়ারদের উপরে, যার কারণে তিনি এত বেশি চেঞ্জ না করে ফিক্সড প্লেয়ারই রেখেছেন। বাট ট্রিপিয়ারের জায়গায় হয়তো লুক শ পরে হয়তো নামবে।
সো থ্যাংক ইউ ভেরি মাচ নাসিব ভাই। আমরা সত্যিকারের অর্থে ওই প্রেডিকশনের জায়গাটায় গেলাম না, কারণ ফুটবল এমন একটা খেলা কিংবা যে কোনো স্পোর্টসে এমন একটা জায়গা যে অন দ্য গিভেন ডে যে টিমটার পারফরমেন্সটা বেটার হয় সেই টিমটাই আসলে দিন শেষে জয়লাভ করে থাকে। বাট আমরা বেশ কয়েকটা স্ট্র্যাটেজিক্যাল জায়গা নিয়ে কথা বলার চেষ্টা করেছি যে এই পার্টিকুলার ম্যাচটাতে আসলে দু দলের শক্তিমত্তা এবং দুর্বলতা অনুযায়ী কাদের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনাদের কাছ থেকেও জানতে চাই আপনারা কি মনে করছেন এই পার্টিকুলার ম্যাচটা নিয়ে। ইউরোর ফাইনাল বলে কথা, এবং একই সঙ্গে ইউরো এবং কোপার ফাইনালটা অনুষ্ঠিত হচ্ছে, অবশ্যই একটা এক্সাইটিং নাইট আপনাদের জন্য অপেক্ষা করছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই। থ্যাংক ইউ।